আমি ভাইয়াকে ধরে রাখার চেষ্টা করি, পুলিশ বারবার আমার হাতে পায়ে আঘাত করে, খুব জোরে জোরে আঘাত করে। আমার কাছে মনে হলো আমি যদি হেরে যাই তাহলে বাংলাদেশ হেরে যাবে, নিয়ে গেলে আমি আর ভাইয়ের খোঁজ হবো না, হয়তো গুম করে ফেলবেন বা তার সন্ধান পাবো না। দর্শক, 2024 সালের 31 জুলাইয়ের একটি স্মৃতি রোমন্থন করতে চাই। সেদিনে এক ঘটনা সবারই মনে রয়েছে। হাইকোর্ট মাজার গেট এলাকায় অনুষ্ঠিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির সময় এক নারী পুলিশের প্রিজন ভ্যানের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছিলেন। তার সহপাঠীকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি সেই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন এবং বলেছিলেন, আমার উপর থেকে যাও। সেই নারী আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন। তার নাম নুসরাত নূর। অবশ্যই অনেকেই জানেন তার নাম, একজন জুলাই যোদ্ধা, এবং তার কাছেই যেতে চাই। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। এবং আপনার কাছে অনেক কিছুই জানার রয়েছে। প্রথমেই যে দৃষ্টি নজর পড়ছে আপনার শাড়ির দিকে, লাল সবুজ শাড়ি। আসলে আজকে জুলাইয়ের 5 তারিখ আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস, যেটাকে আমরা বলি। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে সবার জায়গা থেকে চাচ্ছি যে আমার দিনটা উদযাপন করার জন্য। তো সেই জায়গা থেকে আমার ইউনিভার্সিটিতেও আমরা জুলাইয়ের একটা উদযাপন প্রোগ্রাম রাখি। তো সেই দিনটাকে স্মরণ করেই আসলে আমি এরকম শাড়িটা পরা। নুসরাত নূর, যদি আজকে সেই দিনটির কথা স্মরণ করতে চাই, দিনটিতে কি হয়েছিল এবং তখন যে সেই রুখে দাঁড়িয়েছিলেন আপনি, কিভাবে আসলো মাথায়, কিভাবে ঘটনাটি ঘটলো একটু জানতে চাই। আসলে শুরু থেকেই যখন আগের দিন ঘোষণা হয় মার্চ ফর জাস্টিসের জন্য, তো আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম। এবং ওই সময়ের প্রতি তো সরকারের কাছ থেকে ঘোষণা আসে, যেহেতু তারা কারফিউ জারি করেছে এবং ওই দিনের জন্য গণগ্রেফতার চালায়। তো আমরা জানতাম আমাদের সাথে এই ধরনের কিছু একটা ঘটতে পারে। তো আমরা নিজেদের সাথে রাস্তাতে যখন যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম একদম রমনার ভিতর দিয়ে, কারণ মেইন রোড দিয়ে যাওয়াটা আমাদের পক্ষে পসিবল ছিল না, কারণ জায়গায় জায়গায় পুলিশের টহল ছিল। তো তারা যেহেতু স্টুডেন্টদের দেখলে গ্রেফতার করছিল, তো আমরা রিকোয়েস্ট করে রমনার গেটে দারোয়ানকে খুবই রিকোয়েস্ট করি, উনি একটা সময় কনভিন্স হন আমাদের ভিতর দিয়ে যেতে দেন। তো যাওয়ার সময় আমরা বলতেছিলাম যে আমাদেরকে হয়তো অ্যারেস্ট করতে পারে। তখন আমরা বললাম যে আমরা একে অপরকে সাহায্য করব যদি আমাদের কাউকে এখান থেকে অ্যারেস্ট করা শুরু করে। ঠিক ওইরকম ভাবে যখন 12:30টার দিকে আমরা হাইকোর্ট মাজার গেট থেকে একটু দূরে অবস্থান করি, ওই সময়টা আমরা কিছু স্টুডেন্টদের ওখানে সমাগম ছিল। তো পাশেই পুলিশদের সাথে এবং আইনজীবীদের সাথে বাকবিতণ্ডা চলছিল, কারণ তারা বের হতে চাচ্ছিল কোর্টের ভিতর থেকে, তাদেরকে দিচ্ছিলেন না। তো আমি আমার একটা ফ্রেন্ড ওমাইদা, আমরা দুইজনে ওই জায়গাটা পর্যবেক্ষণ করতে যখন একটু সামনের দিকে যাই, তখন দেখলাম যে পুলিশটা টহলরত অবস্থায়। তো আমরা যখন পিছনের দিকে ফিরতেছি, তখনই দেখলাম তারা আমাদেরকে নোটিস করছে এবং ওয়াকিটকিতে তারা ইনফর্ম করছে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য এই জায়গাটা এখন সেফ না, আমাদেরকে একটু সরে যেতে হবে। তো সরে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই তারা একদম ফোর্স নিয়ে আমাদের দিকে ধেয়ে আসে এবং সামনের দিক থেকে যাদেরকে পাচ্ছিলেন পাকড়াও করছিলেন। যেহেতু আমি আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা আমরা সামনের দিকটাতেই ছিলাম, তো আমার পাশ থেকেই নূর ভাইয়াকে অ্যারেস্ট করে। তো যেহেতু আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম, তো আমার কাছে হলো যে আমি এখন আমাকে যেভাবেই হোক প্রতিবাদ করতে হবে। তো সেই জায়গা থেকে আমি ভাইয়াকে ধরে রাখার চেষ্টা করি, পুলিশ বারবার আমার হাতে পায়ে আঘাত করে, খুব জোরে জোরে আঘাত করে। তো যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমার পক্ষে এগুলো সহ্য করা সম্ভব হচ্ছিল না। একটা সময় ভাইয়া আমার হাত থেকে ছুটে যায়। তারপরে আমার কাছে মনে হলো আমি যদি হেরে যাই তাহলে বাংলাদেশ হেরে যাবে। তো সেই জায়গা থেকে আমি আবার দৌড়ে যাই এবং ভাইয়াকে কোমরের দিকে লক্ষ্য করে দেখি ভাইয়ার বেল্টের জায়গাটা, তো সেখানে আমি শক্ত করে ধরি। তো যখন ভাইয়াকে টেনে নিচ্ছিলেন, যেহেতু আমাকে ছাড়াতে পারছিলেন না, সে আমাকে সহ টেনে নিয়ে যাচ্ছে এবং খুব ওইখানে বাজে ভাষায় কথা বলছিলেন। 2-1 সাংবাদিক যখন আসে তাদেরকে লাথি মারে ওইখানে, এবং পথচারী থেকে এখানে একটা ভাই আসেন যিনি আমাকে সাহায্য করতেছেন, তাকেও খুব বাজেভাবে আঘাত করা হয়, তাকে অনেক বাজেভাবে কথা বলা হয়। তো একটা সময় পরে যখন আমাকে ছাড়াতে পারছেন না, তারা লেডি পুলিশ কল করেন। লেডি পুলিশ এসে 3 জন আমাকে টেনে ভাইয়ার কাছ থেকে আলাদা করে ফেলেন এবং বাজার গেটের একদম গেটের সামনে হাইকোর্টের, তো ভাইয়াকে প্রিজন ভ্যানে তুলে ফেলেন এবং আমাকে ধরে রাখেন। তো সেই জায়গা থেকে যখন দেখতেছি যে ভাইয়াকে প্রিজন ভ্যানে তুলে ভাইয়ার সহ আরো 2-3 জনকে উঠানেন, তারপরে মুভ করবে। এখন এমন সময় আমার থেমে থাকা পক্ষে সম্ভব না, কারণ নিয়ে গেলে আমি আর ভাইয়ের খোঁজ হবো না, হয়তো গুম করে ফেলবেন বা তার সন্ধান পাবো না। তো সেই জায়গা থেকে মনে হলো যে আমাকে যেভাবেই হোক গাড়িটা আটকাতে হবে। তো হঠাৎ করে তাদের সামনে থেকে দৌড়ে আমি আবার গাড়ির সামনে যেয়ে দাঁড়াই। তো সেই জায়গা থেকেই বাকিটাতে সবাই দেখেছেন কি হয়েছিল ওই সময়টা। আপনার একটি সাক্ষাৎকার আমি দেখছিলাম যে আপনি পরিবারের সবচেয়ে ভীতু সদস্য, সেই ভীতু সদস্যটা ওই দিন এত সাহস আসলে কোথায় পেয়েছিলেন?
আসলে ভীতু বলতে আমাদের ফ্যামিলিতে আমি খুব ভয় পেতাম রাস্তায় বের হতে, কারণ স্বাভাবিকভাবে আমাদের দেশের আইন শৃঙ্খলা বা যেহেতু সড়ক দুর্ঘটনা অনেক বেশি হয়, তো সেই জায়গা থেকে আমি খুবই ভয় পেতাম বের হতে। তো বাসা থেকে সবসময় যখন কলেজে যেতাম তখন আমি কান্না করতাম যে আমাকে দিয়ে আসো নিয়ে। তো ভাইয়া প্রথম প্রথম আমাকে দিয়ে আসতেন, তো একটা সময় পরে বললো তোমার জন্য তো প্রতিদিন আমি যেতে পারবো না। তো ওই সময় থেকে আমি খুব কান্না করতাম, আপু বলতো তুমি যাও শিখে আসবে। তো আমাকে খুব ভীতু বলে এরকম করে সম্বোধন করতো। তো ওই সময়টা যখন হঠাৎ করে আমার কাছে মানে 18 জুলাই থেকে যখন দেখলাম যে আমার ভাইদেরকে, আমার সহপাঠীদের কিভাবে হত্যা করা হচ্ছে তাদের ন্যায্য দাবির জন্য, তখন আর নিজের ভয়টাকে ধরে রাখার কোনো মানেই হয় না। আমিও তারা যেটা তাদের জীবন দিতে পারে তা আমি কেন পারবো না। তো সেই জায়গা থেকেই আসলে অনুপ্রাণিত হওয়া। নুসরাত, আপনার সাথে আরো অনেক গল্প রয়েছে,